স্যার বলে বরাবর ডেকে এসেছি, তো স্যার আলাদা করে প্রফেসর নাম উচিত না যদিও। তো প্রথমে আমি আমার সমস্ত স্যার ম্যাডামদেরকে প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধা নিবেদন করছি তাদের প্রতি। তো যে বিষয়টা সম্পর্কে আমি বলতে যাবো, এতদিন পর্যন্ত আমার কাছে যেটা মোটিভেশন ছিল যে একটা সেমিনার করতে হবে, খুব ক্যাচি টপিকের উপর করতে হবে, তো এই জিনিসটার উপর করবো। কিন্তু রিসেন্টলি আমার সাথে একটি খুব দুঃখদায়ক ঘটনা ঘটে। তো আমি রিসেন্টলি কয়েকজন ছাত্রছাত্রীর সাথে কথা বলছিলাম যে তোমরা কি সিম্পলি কানেক্টেডনেস বিষয়টা সম্পর্কে জানো বা কিছু শুনেছো? তো ওদের কাছ থেকে আমি খুব এনার্জেটিক অ্যান্সার পাইনি যে হ্যাঁ আমি জানি এটা দিয়ে এরকম করে, যেরকম আমরা করতাম। তো ওরা বললো হ্যাঁ এটা জানি, এটা এরকম কসেন্টিলার ফর্মুলা কাজে লাগে, এটা দ্যাটস ইট। কিন্তু ওইটা যে একমাত্র প্রপার্টি যেটা R3 আর R4 এর মধ্যে যে হোমিওমরফিজম নেই, এটাকে ডিটেক্ট করতে কাজে লাগে, এটাই হচ্ছে রিমার্কেবিলিটি অফ সিম্পলি কানেক্টেডনেস। তো এই সিম্পলি কানেক্টেডনেস ওরা কতটা এনার্জেটিক না দেখে আমার মনে হলো যে না, এই পার্টিকুলার টপিকগুলো আরো বেশি জোর দেওয়া দরকার। যে কারণে যটা স্লাইড ছিল আমি আরো 2-3 এক্সট্রা স্লাইড ওর মধ্যে দিই, যাতে স্টুডেন্টরা কি বেনিফিট হতে পারে। স্যাররা সবাই হয়তো এই জিনিসটা সম্পর্কে জেনে থাকবেন, কারণ এটা খুবই বেসিক একটা জিনিস। তো let me introduce everyone to the anyway, almost 100 years of Alexander Horn Spear. তো সেলিব্রেশন অফ ন্যাশনাল ম্যাথমেটিক্স 2023। তো এই আলেকজান্ডার হর্ন স্পিয়ার জিনিসটা কি সেটা সম্পর্কে বলার জন্য ফান্ডামেন্টালি যে জিনিসগুলোকে জানতে হবে সেটা হচ্ছে হোমোটপিক টু জিরো এবং সিম্পলি কানেক্টেড স্পেসেস। তো এখানে এরকম ডায়াগ্রাম দেখানো হয়েছে যে একটা লিভার বলে তিনটে ঘুরছে, তো এই তিনটে হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড। হোমোটপিকে বুঝলে পরে, হোমোটপিক টু জিরো বুঝলে পরে সিম্পলি কানেক্টেড স্পেসকে বোঝানো সম্ভব। তো ওগুলোকে রিভিশনের মধ্যে দিয়ে আমি আমার প্রেজেন্টেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। হোমোটপি জিনিসটা কি, তো অনেকেই হয়তো জানো না, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এখন হয়তো আসেনি জিনিসটা, যারা থার্ড সেমিস্টারে পড়ছো হয়তো কিছুটা জেনে থাকবে। এটা হচ্ছে যে এখানে আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে এক্সক্লুড করে ডেফিনেশনটা দিচ্ছি, পরে আমি ম্যাথমেটিক্যাল টার্ম ইনক্লুড করে দেবো। তো দ্য হোমোটপি বিটুইন টু পাথ ইন এ স্পেস, অ্যাজিউমিং দ্যাট ওই পাথগুলো এক্সিস্ট করবে ইত্যাদি ইত্যাদি কন্টিনিউয়াস হবে, is a map that can continuously deform one path to the other. মানে একটা পাথ যদি থাকে যেটা হচ্ছে এখানে গ্রিন লাইনটা, আর একটা পাথ যদি থাকে ব্লু লাইনটা, তাহলে ওই একটা পাথকে যদি কন্টিনিউয়াসলি আমরা আরেকটা পাথের মধ্যে ডিফর্ম করতে পারি, যদি এরকম কিছু একটা অপারেশন আমরা করতে পারি উইদাউট এনি প্রবলেম, তাহলে আমরা বলবো যে these two paths are homotopy to each other. তো এখানে উদাহরণে যেরকম দেখতে পাচ্ছি অ্যানিমেশনের মধ্যে যে গ্রিন পাথটা এবং ব্লু পাথটা হচ্ছে homotopy to each other এবং তাদের ইন্টারমিডিয়েট পাথটাকে ওই পার্টির পাথটা দিয়ে শো করানো হচ্ছে। এবার আমি আসছি বাই ডেফিনেশন অফ ম্যাথমেটিক্যাল ইকুইপমেন্ট ইউজ করে যে ডেফিনেশন সেটা কি করে হচ্ছে না, মুনট্রেস সবাইকার কাছেই পরিচিত, যাদের নেই তাদের কিছুদিনের মধ্যে হয়ে যাবে, হাইলি রেকমেন্ডেড বুক। তো এই অ্যাকর্ডিং টু মুনট্রেস হচ্ছে f and f dash are continuous map from a space into a space y, and f and f dash are said to be homotopy to each other if there exists a continuous map f x cross 0 1 interval to I, যেটা কি না ওই 0 পয়েন্টে যেটা f এর স্টার্ট থাকে এবং 1 পয়েন্টে f dash এর স্টার্ট থাকে দেবে। এখানে I হচ্ছে 0 1 ইন্টারভালটা, এখানে আমি একটা জাস্ট ডেসমসের মধ্যে প্লট করেছিলাম sin x আর cos x গ্রাফ দুটোকে। তো ওদের ইন্টারমিডিয়েট গ্রাফ হিসেবে আমি ওই পার্পল কালার যেটা আগেরটাতেও দেখালাম, এখানে আরো প্রিসাইসলি দেখিয়েছি যে এই ফাংশনটা যদি নিই, এটা হচ্ছে ওদের কনভেক্স কম্বিনেশন করে, আর t টা বিলং করছে ক্লোজ ইন্টারভাল 0 1 থেকে। t ইকুয়াল টু 0 0 ন্যাচুরালি হয়ে যাচ্ছে, এটা অ্যানিমেশনও দেখা যাচ্ছে যে ওটা cos x এর সাথে ইকুয়াল হবে এবং t ইকুয়াল টু 1 এর জন্য আমরা sin x এর সাথে ইকুয়াল হবে। তো এটা হচ্ছে একটা লিনিয়ার হোমোটপি বলে এটাকে। তো আমি কন্টিনিউয়াসলি sin x কার্ভটাকে cos x কার্ভের মধ্যে ডিফর্ম করতে পারবো, এন্ড রিভার্সলি আমি cos x কার্ভটাকে sin x কার্ভের মধ্যে ডিফর্ম করতে পারবো। তো টোপোলজিতে এই জিনিসগুলো কোয়াইট কমন। এটা হচ্ছে হোমোটপি। এবার এই হোমোটপি জিনিসটা যখন আমরা দুটো কার্ভের মধ্যে না করে একটা সিঙ্গেল কার্ভের উপর করব, যেটা হচ্ছে বেসিক্যালি একটা লুপ, started from a point ended at that point, সেই জিনিসটাকে আমরা লুপ বলি। এবং হোমোটপি আরো ইন্টারেস্টিং হয় যখন আমরা ওই লুপটাকে সাম করতে পারি টু এ পয়েন্ট। জিনিসটা কিরকম না, the same thing can be applied to a loop, and when we say that a loop at a base point x, মানে blue dot টা হচ্ছে base point, so and the blue dot is homotopic to a point or homotopic to 0, but it's a basic catchy word. If we can shrunk it to a point as shown in the image, আমি যদি কন্টিনিউয়াস
করে ডিফর্ম করতে পারি। অ্যাজ ইফ একটা বেলুনকে যদি আমি আস্তে আস্তে হাওয়া ছেড়ে দিই তাহলে ওই যে ঘটনাটা ঘটাবে, এবং ওটা হাওয়াটা ছাড়তে ছাড়তে আস্তে আস্তে ছোট হবে, ছোট হতে হতে একটা নির্দিষ্ট এরিয়া আসার পর থেমে যাবে। কিন্তু ওটা যদি না থেমে আরো শার্প করতে থাকে তাহলে যে ঘটনাটা ঘটবে সেটাই হচ্ছে হোমোটপিক থিওরি। তো এই জিনিসটা যেখানে স্টাডি করা হয় সেটা হচ্ছে হোমোটপিক থিওরি। এর সাথে ফান্ডামেন্টাল গ্রুপ ইত্যাদি ইত্যাদি অ্যালজেব্রিক টোপোলজির বেসিক্স একদম স্টার্ট হচ্ছে। তো এবার আসলে সিম্পলি কানেক্টেড স্পেস জিনিসটা কি না, যদি এরকম ঘটনা কোনো জায়গায় ঘটে যে আমরা একটা স্পেস আছে x, এখানে আমি ডায়াগ্রামে আঁকছি, সেই স্পেসের মধ্যে আমি একটা পয়েন্টে কনসিডার করেছি যেটা হচ্ছে স্মল p, স্মল p কে কন্টেন্ট করে আমি একটা লুপ নিয়েছি। সেই লুপটাকে যদি আমি ওখানে শার্প করাতে পারি টু p, মানে p এর মধ্যে আমি জাস্ট মানে একদম শার্প করে দিলাম, মানে সমস্ত ছোট করতে থাকলাম, ছোট করতে করতে p তে এলো, তাহলে আমরা বললাম যে ওই x এর ওই p পয়েন্টের লুপটা হচ্ছে হোমোটপিক টু p। এবার এই p টা যদি হয়ে যায় ফর অল p in x, তাহলে ওই x টাকে আমরা বলবো একটা সিম্পলি কানেক্টেড স্পেস। এনি লুপ at any point of the space if it can be shuntable to 0, মানে একটা পয়েন্ট যদি কনসিডার করা যায় উইদাউট এনি প্রবলেম আর কি, তো সেই জায়গাটাকে আমরা বলি সিম্পলি কানেক্টেড স্পেস। তো সেরকম সিম্পলি কানেক্টেড স্পেসের উদাহরণ হচ্ছে এই রকম একটা স্ফিয়ার, এই স্ফিয়ারের উপর যদি আমরা যে কোনো পয়েন্টে যে কোনো লুপকে কনসিডার করি, ইভেন দা গ্রেট সার্কেলটাকেও যদি নিই, তাহলে ওটাও কিন্তু আমরা নর্থ পোল বা সাউথ পোলের নিউ দিয়ে শান্ত করাতে পারবো। তো এইগুলো হচ্ছে সিম্পলি কানেক্টেড স্পেসের উদাহরণ। কিছু আরো উদাহরণ আছে, তারপর ওই কাটা কারণটা একটু বলো। হ্যাঁ বলুন। সিম্পলি কানেক্টেডটা যে করতে হয় তার কারণটা। আচ্ছা আচ্ছা, স্যার জিজ্ঞেস করলেন যে সিম্পলি কানেক্টেড স্পেসটা যে করতে হয় তার কারণটা। হ্যাঁ, তো এটার কারণটা R3 তে যদি 0টাকে বাদ দিই, এক্স্যাক্টলি তাই। R3 তে যদি আমি 0টাকে বাদ দিই, এবং আমি কিছুক্ষণ পরেই আসতে যাচ্ছিলাম, একটু ঠিক আছে আমরা সরি বলেই দিই, ঠিক আছে, না অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা ন্যাচারাল কনসেপ্ট আছে টোপোলজিতে, যে হোমিওমরফিজমের আন্ডারে আমরা দুটো স্পেসকে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন রকম চেষ্টা চরিত্র করে থাকি। এবার x আর y দুটো স্পেসের মধ্যে হোমিওমরফিজম কনস্ট্রাক্ট করা অপেক্ষা দুটো যে হোমিওমরফিক নয় এটা দেখানো হচ্ছে বেশি ইজি। কারণ আমাদের যদি দেখাতে হয় যে দুটো হোমিওমরফিক, তাহলে আমাকে এক্সপ্লিসিটলি একটা ফাই কনস্ট্রাক্ট করতে হবে যেটা হবে ওপেন, বাইজেক্টিভ এবং কন্টিনিউয়াস, যেটা কিনা ওই x থেকে y এর মধ্যে যাবে। তো এটা হচ্ছে মোর টাফ জব, তাহলে দেখানো যে এটা কানেক্টেড বা কানেক্টেড না, তাই হোমিওমরফিজম নেই। তো সেই রকম ভাবেই আমরা টেকনিক্যালি যাচ্ছি, আমরা এখানে একটু পরেই এই জিনিসগুলো বলবো। তো যখন আমরা r আর r2 এর মধ্যে হোমিওমরফিজম আছে কি নেই চেক করতে যাই, তখন আমরা কি করি না r থেকে একটা পয়েন্টকে বাদ দিই এবং r2 থেকে একটা পয়েন্টকে বাদ দিই, কি দেখাই যে এটা হচ্ছে ডিসকানেক্টেড স্পেস আর এটা হচ্ছে স্টিল কানেক্টেড হচ্ছে। তো ন্যাচারালি এর মধ্যে কোনো হোমিওমরফিজম থাকবে না। সিমিলারলি যখন আমরা r2 আর r3 এর মধ্যে ওরকম একটা পয়েন্টকে বাদ দিয়ে করতে যাই, তখন আমরা দেখতে পাই যে ও দুটোই কিন্তু কানেক্টেড থেকে যায়। The connectedness is not sufficient to justify whether there exists a homeomorphism between R2 and R3 or not. So let us continue with this fact. Now let us just simply connect the space এর উদাহরণ দিই। এটা হচ্ছে you need what Rn for all n greater equal to 2 এবং Rn minus 0 for all n greater equal to 3. এটা এখানে বললাম যে Rn R3 টা হয়ে যাচ্ছে simply connected space, এবং simply connected space নয় এরকম কিছু উদাহরণ হচ্ছে ফাংশন ডিস্ক ও অ্যাঙ্গুলার রিজিয়ন। এই জিনিসটা সব একটু বুদ্ধি, যেটা এদের দুজনের মধ্যে হোমিওমরফিজম থাকছে কি থাকছে না বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো এখান থেকে যখন R2 থেকে একটা পয়েন্টকে বাদ দিচ্ছি, তখন ওই পয়েন্টকে সেন্টার করে আমি যে কোনো লুপ নিই, আমি ওই শার্প করতে করতে কিন্তু আলটিমেটলি পয়েন্টে গিয়ে পৌঁছাবো, যেখানে পয়েন্টটা নেই, কারণ আমি ফার্দার ওটাকে এক্সটেন্ড করতে পারবো না, আরো ছোট করতে পারবো না। অ্যাজ ইফ যারা একটা গ্লাস আছে, এটা খুব ভালো এক্সাম্পল আমি নেট থেকে পেয়েছিলাম। এই গ্লাসটার চারপাশে আমি একটা বড় রাবার ব্যান্ড নিয়েছি, এবার সেই রাবার ব্যান্ডটাকে নিজে ছেড়ে দিই, তাহলে কি হয়? ও কি ওই গ্লাসের বাউন্ডারিটাকে ভেদ করে শান্ত করতে পারবে? ও কিন্তু পারবে না। গ্লাস অ্যাক্টস লাইক এ হোল, ওই গ্লাসটা হচ্ছে একটা বাউন্ডারি, একটা রেস্ট্রিকশন, যেটা ওই রাবার ব্যান্ডটাকে ফার্দার শান্ত করতে পারছে না। এই জিনিসটাও তাই, ওই হোলটা হচ্ছে এরকম গ্লাসের মতো বিহেভ করছে, যে ফার্দার ওই লুপটাকে শান্ত করতে পারছে না। কিন্তু R3 ওই জিনিসটা সম্ভব। R3 কি করে সম্ভব না, যে জায়গায় আমি এইখানে আছি আর এইখানে আমি একটা গ্লাস নিয়েছি, যে গ্লাসের মধ্যে আমি ওই লুপটাকে রেখেছি বা ওই ওয়্যারটাকে রেখেছি, এবার আমি ওটাকে ওখানে শার্প না করি, আমি ওখান থেকে সরিয়ে নিয়ে এসে যদি শার্প করাই, তাহলে ওখানে আর কোনো গ্লাস আছে না, কোনো অবস্টাকেল আছে, ফলে ওখানে আমি ওটাকে ইজিলি শার্প করাতে পারবো 2-0। তো এরকম কিছু ক্যাচি অবজেক্ট আছে যেমন টরাস, ডবল টরাস, এগুলো সিম্পলি কানেক্টেড নয়। এবার এগুলো কি করে সিম্পলি কানেক্টেড নয় সেটা দেখাতে গেলে আমাকে জাস্ট একটা লুপ কনসিডার করতে হবে, যেটা দিয়ে বলবো যে এই লুপটা শার্প 0 হচ্ছে না ডিউ টু সাম প্রেজেন্স অফ বোথ। তো
এখানে আমরা যেটা interested, we are interested in find what type of objects, or more precisely geometric objects or figures are simply connected and what type of objects are not. So then we see into the fact that what type of simply connected objects we remove from the space and the remaining space become non-simply connected. মানে কোশ্চেনটা কিন্তু এরকম জানালো যে আমি এমন সিম্পলি কানেক্টেড অবজেক্টের খোঁজে যাচ্ছি যেগুলো R3 থেকে রিমুভ করলে পরে আর R3 আর সিম্পলি কানেক্টেড থাকবে না। ঠিক আছে? তো when the dimension of the space increase, naturally the dimension of the whole also increase. এবারে গোলের যে ডাইমেনশন হয় কনসেপ্টটা করতে গেলে কিন্তু আমাদের ওই হোমোলজি থিওরি এবং কোহমোলজি থিওরিতে পড়তে হবে, কারণ ওখানে একমাত্র এই জিনিসগুলোকে স্টাডি করা হবে। তো এই টরাস যে একটা নন সিম্পলি কানেক্টেড অবজেক্ট, হলোস টরাস, সেটা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে, যদিও এই ডায়াগ্রামটা নেট থেকে নেওয়া, আমি ছবিটাকে জেনারেট করতে পারিনি কোনো ওখানকার কোড ইউজ করে, এটা ম্যাথমেটিক্যাল তৈরি। এবং এই যে লুপটা এখানে তৈরি আছে, এই লুপটা হচ্ছে ক্যানট বি শ্রিঙ্ক টু জিরো, এটা জিরো করা যাবে না। এবং এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে যে কি হয় যদি আমি লুপ বরাবর টরাসটাকে কেটে দিই। তো অডিয়েন্স থেকে আমি জানতে চাইবো যে does anyone have any idea what would be the outcome if we slice through the curve along the torus? কারণ মধ্যে কোনো আইডিয়া কিছু, এনিথিং রং আইডিয়া করে চলবে। ওকে, এটা ট্রিভিয়াল জিনিস দিয়ে বলি, যদি আমি একটা স্ফিয়ারকে মাঝ বরাবর কেটে দিই কি পাবো? না না, একটা স্ফিয়ারকে, একটা আলু কাটছি, কি পাবো? দুটো হেমিস্ফিয়ার পাবো। হ্যাঁ, দুটো হেমিস্ফিয়ার পাবো। তাহলে এবার যদি আমি একটা টরাসকে অ্যাজ একটা ডোনাটকে, এই ডোনাটকে যদি আমি এইভাবে স্লাইস করে দিই তাহলে কি পাবো? দুটো পাইপ পাবো, যে পাইপগুলো এখন ইউ শেপে দেখতে হবে। এবার ওই সেম টরাসকে ছানার মতো লাগে, ছানার যে চপ, এক্স্যাক্টলি তাই, একদম ঠিক ছানা জিলিপি খাওয়ার মতো, ছানা জিলিপি খেলে যে অবজেক্টটা তৈরি হয় ওই অবজেক্টটা হচ্ছে এই সেম, যদি আমি ইউ বরাবর কাটতে শুরু করি, মানে ফার্স্ট কামড়টা দেওয়ার পর যেটা মুখে লাগে সেইটা হচ্ছে এই অবজেক্ট। এবার এই সেম টরাসকে যদি আমরা এই বরাবর স্লাইস করি as if a plane passing through this, তাহলে কি তৈরি হবে? ওই জাস্ট একটা কাটিং পোরশনটা এক্স্যাক্টলি তাই, মানে ওটা স্লাইস করে নেওয়া হচ্ছে, এটা করে স্লাইস করে এটা হেমিস্ফিয়ারের মতো, ঠিক হেমিস্ফিয়ার হবে না, হ্যাঁ, মানে ওইটা কনসেপ্টের মতোই আর ওইটা কনসেপ্টের মতই হবে, ওটা জাস্ট একটা স্লাইস তৈরি হবে। তো এই জিনিসটাকে মাথায় রেখে যদি এই কার্ভ বরাবর এটাকে কাটিং করা হয় তাহলে এটা একটা মানে ভয়ানক জিনিস তৈরি করে, যেটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার রিজিয়ন that passes through another angular region. এইটা হচ্ছে একটা বিশেষ ধরনের জিনিস, মানে টরাসকে এইভাবে কাটলে পরে ওরা এমন দুটো মানে এমন ভাবে ওরা ডিসকানেক্টেড হয় যারা হচ্ছে ইন্টারলিঙ্ক। তো এখান থেকে নট থিওরি বিভিন্ন জায়গাতে স্টাডি করা হয় যে দুই ধরনের কার্ভ ওখানে এক্সিস্ট করে, যার জন্য ওটাকে আমরা ইন্টারলিঙ্ক করতে পারবো। এই ধরনের ইন্টারলিঙ্ক কিন্তু আরেকটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে মোবিয়াস ব্যান্ডকে যদি আমরা 2/3 কাটি, বা অনেক ক্ষেত্রে হাফ করে কাটতে সম্ভবত না, 2/3 কাটতে হবে। 2/3 কাটতে দুটো ইন্টারলিঙ্ক হার্ট পাওয়া যায়। তাকাশি টাকাটা বলে একজন আছেন জাপানি ম্যাথমেটিশিয়ান, উনি এই মোবিয়াস ব্যান্ডের উপরে নানা রকম রিসার্চ করছেন এবং ওনার কাজটাই হচ্ছে মোবিয়াস ব্যান্ডকে কত রকম ভাবে কাটা যায়। ঠিক আছে, তো ইটস এ ডিফারেন্ট পার্ট অফ স্টাডি। আমি এটা বলতে গিয়ে এখান থেকে সরে গেলাম। এটা হচ্ছে যে এই লুপটা হচ্ছে এমন একটা লুপ যেটাকে আমি ওই টরাস করব কিন্তু সামনে জিরো করতে পারি না। তো এবার আমি একটা আবার অডিয়েন্সের সাথে জানবো যে can you give an example of a two-dimensional space or object which is simply connected but its complement in R2 is not simply connected? Any idea? এমন একটা সিম্পলি কানেক্টেড অবজেক্ট যেখানে R2 থেকে বাদ দিলে as if দেখতে বের করে দিই ডিস্ক, একটা ডিস্ক, এক্স্যাক্টলি একটা ডিস্ক হচ্ছে সিম্পলি কানেক্টেড অবজেক্ট। R3 দেখে আমি কনসেপ্টটা বলছিলাম, এই বোর্ডটাকে এটা বাদ করে তাহলে একটা বোর্ড তৈরি হয়ে যাবে। এবারে এই কন্টেন্ট করে যদি আমি একটা লুপ নিই তাহলে এই বোর্ডটা ধরুন আমি লুপটাকে সামলাতে পারবো না, তাহলে বোর্ডটা হয়ে যাচ্ছে নন সিম্পলি কানেক্টেড বাই রিমুভিং দিস D1 unit disk of radius 1. Now the interesting part. Obviously guessed it correctly, so it's right, that's meaningless basically. So same question in different dimension. Extensively barai. Can you give an example of a three-dimensional space or object which is simply connected but its complement in R3 is not simply connected? যেটা R3 কে simply connected হওয়ার থেকে R2 কে
অ্যাজ এ স্টুডেন্ট যে কোনো কারণে মাথায় একটা আসতে পারে হ্যাঁ এটাতে রিস্ক নিলে পরে একটা স্পিয়ার মিলিং হয়ে যায়। হ্যাঁ তাহলে স্ফিয়ার রিমুভালে কি এনাফ সলিউশন হবে? যেটার জন্য আমি একটু আগেই বললাম যে পয়েন্ট রিমুভ করা, পয়েন্টটা স্ফিয়ার কনভার্ট টু ইচ আদার হয় 0 পয়েন্টটা ওটা রিমুভ করা আর একটা স্ফিয়ার রিমুভ করা একই কেস হবে। আমি এই স্ফিয়ারকে কন্টেন্ট করে দিচ্ছি, স্ফিয়ারের সঙ্গে জিরোটাও বাদ দিয়েছি, আমি জিরোকে কন্টেন্ট করি, স্ফিয়ারটা বাদ দিচ্ছি। Consider a sphere centered at origin of radius 1. তাহলে ওখানে আমি যে লুপটা নিলাম না আমি ওটাকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় সাফ করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। তাহলে আমি R3 থেকে এমন অবজেক্ট কনস্ট্রাক্ট করতে পারবো যেটা আমাকে R3 কে ডিসকানেক্টেড করে দেবে, মানে নট সিম্পলি কানেক্টেড করে দেবে। এই অবজেক্টটা 1924 সালে জে.ডব্লিউ. আলেকজান্ডারের মাথায় প্রথম স্ট্রাইক করে এবং এর স্ট্রাইকিং এর যে রিজনস সেটা অ্যাকচুয়ালি এটা নয় যে বাদ দিলে পরে ডিসকানেক্টেড থাকবে কি থাকবে না। এটা একটা silly question. The actual question lies in the Jordan-Karp theorem. আশা করি অনেকেই শুনে থাকবে Jordan-Karp theorem. Given any simple closed curve, it divides the space into two parts. One is bounded and the other is unbounded, and both are homeomorphic to the inside and outside of the sphere. Yes, Jordan-Karp theorem. সেখান থেকে আলেকজান্ডার প্রথম কনস্ট্রাক্ট করেন আলেকজান্ডার হর্ন স্ফিয়ার। এটা আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এটা একটা ম্যানিফোল্ড নয়, ঠিক আছে? এটা ট্যাক্সোলজিক্যাল অবজেক্ট, যেখানে আমি প্রথম খুব দুঃখ পাই যে এত সুন্দর দেখতে জিনিসটা ম্যানিফোল্ড কি করে না হতে পারে। তো আমি বুঝতে শুরু করি যে এর কি প্রপার্টি আছে যেটা ম্যানিফোল্ড হচ্ছে না। যে আমি রিয়েলাইজ করি যে ম্যানিফোল্ডের ডেফিনেশন ওয়াইজ কিন্তু ম্যানিফোল্ড এইরকম অবজেক্টগুলোকে বলা হয় না। এটাকে যদি আমি R3 তে ফার্দার এমবেড করতে পারি বাই সাম ম্যাপ, বাই সাম স্মুথ ম্যাপ, তাহলে তখন আমি বলবো যে হ্যাঁ এটা একটা এমবেডেড বা ইমার্স সাবম্যানিফোল্ড অফ সাম ডাইমেনশন। এটা নন স্মুথ তো, এটা নন স্মুথ অলমোস্ট এভরিওয়্যার, মানে ভেতরের পার্টগুলোতে আছে। টেকনিক্যাল সমস্ত জিনিস ওই জে.ডব্লিউ. আলেকজান্ডারের পেপারটাতে আছে, ওর মধ্যে পুরো ডিটেইলসটা আছে। তো আমি এই প্রপার্টিগুলো একটু মেনশন করতে চাই যে টুগেদার উইথ ইট ইনসাইড ইটস এ টোপোলজিক্যাল থ্রি বল, দ্য আলেকজান্ডার হর্ন বল, এন্ড সো ইজ সিম্পলি কানেক্টেড। এটা নিজে সিম্পলি কানেক্টেড, কারণ আমি যখন এর কনস্ট্রাকশনটা দেখাবো এই ইনফরমেশনটা দেখেই বোঝা যাবে এটা স্ফিয়ার থেকে অরিজিনাল। The exterior of the complement is not simply connected. তো এটাকে যদি আমি R3 থেকে বাদ দিই, R3 আর simply connected থাকবে না। সেটা একটা জাস্ট ইনটিউটিভ প্রুফ আমি দেবো, খুব ইজি। This shows that the Jordan's Cohen-Fries theorem do not hold in dimension 3 as Alexander had originally thought. This is the origin of this construction of this whatever you call object or mathematical example. ঠিক আছে, Jordan's Cohen-Fries theorem জিনিসটা কি? Jordan's Cohen-Fries theorem হচ্ছে Jordan-Karp theorem এর মতনই, যে given any closed simple closed loop, it divides the plane into two parts. যে কোনো যদি একটা এটাকে যদি আমি আর্ক হিসেবে কনসিডার করি এইভাবে তাহলে এখানে যে কোনো একটা ক্লোজ লুপ যদি গামা নেওয়া হয় তাহলে ওটা এই গোটা প্লেনটাকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে ইন্টেরিয়র, একটা হচ্ছে এক্সটেরিয়র। এবং ওই ইন্টেরিয়র আর এক্সটেরিয়র যেটা হয় সেটার প্রপার্টি হচ্ছে একটা হবে বাউন্ডেড, একটা হবে আনবাউন্ডেড, মানে এরিয়া ওয়াইজ একটা ফাইনাইট এরিয়া বলো, একটা ইনফাইনাইট এরিয়া বলো। এটা A আর B যেটা থাকবে সেটা হবে হোমিওমরফিক টু দ্য ইনসাইড এন্ড আউটসাইড অফ এ টু স্ফিয়ার বা ডিস্ক। ডিস্কের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের সাথে এগুলো হোমিওমরফিক হবে। তো এর থ্রি ডাইমেনশনাল যে অ্যানালগ আছে সেটাকে চিন্তা করতে গিয়ে এই প্রবলেমটা উত্থাপন হয় যে আমাকে যদি একটা স্ফিয়ার দেওয়া হয় এবং আরেকটা দেওয়া হয় ক্লোজ সারফেস, মানে অ্যাজ ইট ইজ একটা চিকচিকে মুখটা বেঁধে আমি যদি দুটো মুছে দিই তাহলে যেটা তৈরি করবে, কোনো নিজস্ব মধ্যে লুপ নেই, সেলফ ইন্টারসেকশন নেই, প্রায় স্মুথ আছে গোটা জিনিসটা। সেই জিনিসটার যে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র থাকবে সেটা কি এরকম হবে যে এর ইন্টেরিয়র যেটা থাকলো A আর এক্সটেরিয়র যেটা থাকলো হোমিওমরফিক টু ওই R3 এর মধ্যে যে স্ফিয়ারটা নেওয়া হয়েছে উইথ ইন্টেরিয়র এটা S2 হবে, তো এর ইন্টেরিয়র আর এক্সটেরিয়রের সাথে হোমিওমরফিক হবে কি? এটা ছিল অরিজিনাল প্রবলেম। তো এই প্রবলেমটাকে ট্যাকেল করতে গিয়ে এই আলেকজান্ডার হর্ন স্ফিয়ার জিনিস তৈরি হয়। তো যেটা নিচে লেখা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, অলদো দ্য সলিড হর্ন স্ফিয়ার ইজ নট এ ম্যানিফোল্ড, এটা পরবর্তীকালে প্রমাণ করা হয়। এর কনস্ট্রাকশনটা এবার দেখাই। আশা করি ইমেজটা হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি যে কিভাবে করছে, তবুও আমি এক্সপ্লেন করবো। আমাদের একটা প্রথমে সলিড স্ফিয়ার নেওয়া হচ্ছে, সেই সলিড স্ফিয়ারটা থেকে আমরা প্রথমে দুটো হর্ন বের করব এবং এই সেলফ রিপিটেটিং প্যাটার্নটা অনেকটা ফ্যাক্টরের মতো দেখতে লাগলো। এটার সাথে ফ্যাক্টরের খুব একটা ডেটা কিন্তু অনলাইনে পাইনি। প্রথমে আমি একটা স্ফিয়ার নিয়ে স্টার্ট করছি স্টেপ 1 এ।
এটা একটা সলিড স্ফিয়ার, সেখান থেকে আমি জাস্ট দুটো হর্ন বের করছি, জাস্ট দুটো হর্ন, তাহলে এটা স্টিল সিম্পলি কানেক্টেড থাকবে। এবার এই হর্নগুলো যখন মিট করতে যাবে, ওই মিটিং এর পর্যায়ে আমি ওদেরকে স্প্লিট করে দেবো, এই দুটো আবার স্ফিয়ার দিয়ে কানেক্ট হচ্ছে, এবং ওরা যখন আবার একে অপরের সাথে ইন্টারলিঙ্ক অবস্থায় মিট করবে, অর্থাৎ এরা নিজেদের মধ্যে মিট করতে যাবে আর এই দুটো যাবে এদের থ্রু হয়ে নিজেদের মিট করতে। যখন আবার ওরা একে অপরের সাথে মিট করতে যাবে, ওরা আবার স্প্লিট হবে এবং তার ভিতরে যেটা থাকবে সেটা আবার স্প্লিট হবে। যেটা এখানে দেখাচ্ছে এক্স্যাক্টলি, তারা যখন মিট করতে যাবে each time they will split into half। এইভাবে চলার পর যখন as tends to infinity যে অবজেক্ট আমরা পাবো সেটা হচ্ছে আলেকজান্ডার হর্ন বল, আলেকজান্ডার হর্ন স্ফিয়ার। তো এটা খুব ফ্যাসিনেটিং অ্যানিমেশন, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া। তো আমি যখন অ্যানিমেশন দেখলাম তখন ইনস্ট্যান্টলি যেটা মাথায় এলো যে এটা কি করে সিম্পলি কানেক্টেড হচ্ছে এটা ইজিলি বোঝা যায়। আমি যদি ওই আলেকজান্ডার হর্ন স্ফিয়ারটাকে AH নাম দিই, তো সেই AH এর উপর আমি যে কোনো কার্ভ যদি কমপ্লিমেন্টটা সিম্পলি কানেক্টেড at some point P on the horn sphere, তো এবার আমি একটা লুপ কনসিডার করছি ওখানে। তো আমি যখন লুপ নেব অবশ্যই সেটা ফাইনাইট লুপ হবে, ইনফাইনাইট লুপ বলে কিছু এরকম হয় না, কারণ আমাকে প্যারামিটারাইজ করতে হবে। তো ওই লুপটা যখনই আমি নেব তাহলে দেয়ার মাস্ট এক্সিস্ট সাম a ফর হুইচ দ্যাট স্টিল 3 বল থাকবে, যেখানে কি লুপটা কমপ্লিট হয়ে যাবে, এবং সেই লুপটা সার্কেল হবে অল ফাইনাইট k এর জন্য ওটা স্টিল হোমিওমরফিক টু স্ফিয়ার, কারেক্ট? তো যখন ওরা ওই ফাইনাইট k এর জন্য আমি একটা পাবো পার লুপ পিছু, তাহলে আমি বলতে পারি যে কোনো পয়েন্টে যে কোনো লুপ কনসিডার করলে এটা সিম্পলি কানেক্টেড হচ্ছে। তো এবার দেখাই যে কমপ্লিমেন্টটা কি করে সিম্পলি কানেক্টেড নয়। এটা সবথেকে বোঝার ইজিয়েস্ট উপায় হচ্ছে আমি এই যে হর্ন স্ফিয়ারটা আছে, এই হর্ন স্ফিয়ারটা এই যে বাহুটা সেটার ভিতরে সিম্পলি কানেক্টেড হোমোমরফিক টু 0 এনি কার্ভ এট এনি পয়েন্ট, এনি লুপ এট এনি পয়েন্ট ইজ হোমোমরফিক টু 0। তো আমি এর ভেতরে একটা পয়েন্ট নিয়েছি আর সেই পয়েন্ট থেকে একটা লুপ নিয়েছি যেটা ওকে কন্টেন্ট করে আছে। এবার যেহেতু কেডেন্স টুইঙ্কলিং, তাহলে ভেতরটা একদম মানে ডিজি হয়ে গেছে, ঠিক আছে? তো আমি কোনোভাবে এই লুপটাকে ওর ভেতর দিয়ে পাস করিয়ে বের করে আনতে পারবো না, যে পারবো যে না সেটা বায়োমেট্রিক কন্ট্রাডিকশন উনি দেখিয়েছেন। তো এই কারণের জন্য এটাকে যখন আমি R3 থেকে বাদ দিচ্ছি, R3 নিজে সিম্পলি কানেক্টেড থাকবে না, ঠিক আছে? কিন্তু এই অবজেক্টটা নিজে হচ্ছে একটা সিম্পলি কানেক্টেড অবজেক্ট। তো এখান থেকে বিভিন্ন অ্যানালগাস রেজাল্ট এবং নানা করলারি ড্র করেছি আমি। তো একটা বিষয় হলো যে এটাকে বলা হয় প্যাথোলজিক্যাল অবজেক্ট, মানে এদের কনস্ট্রাকশনটা করাই হয় এই কারণে একটু ক্রিয়েট এক্সাম্পলস এন্ড কাউন্টার এক্সাম্পলস, যেটা অ্যাকচুয়ালি প্রথম দিকে আমার মোটিভেশন ছিল যে finally we arrived at the end of the presentation. One question that struck my mind during this study of the sphere is that what are the applications of such construction? মানে যেটা ন্যাচারালি জানি এটা শিখা আমার হবে কি, এটা পড়ে আমার হবে কি। So I realized that not everything is constructed for an application. Some inventions are made just to answer a question or to take curiosity. আমাদের যেটা কোয়েশ্চেন থাকে মনের মধ্যে যে এটা কি হবে, তার জন্য আমরা যে রাফ ওয়ার্কটা করি, সেই রাফ ওয়ার্কটা আমার প্রয়োজনই হয় না যদি আমরা ডাইরেক্ট অ্যানসারটা পেয়ে যাই। কিন্তু এই রাফ ওয়ার্কটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ওই অল পসিবলস ওয়ে, যেটা ওই থমাস আলভা এডিসনের বোধহয় একটা কথা আছে যে I did not fail 132 times, I just discovered 132 different ways to light a bulb and the 133rd one succeeded. তো এটা আমার মোটিভেশন যে এই সাবজেক্টটাকে বা এই জিনিসটাকে স্টাডি করার পিছনে। So who are we? We are merely explorers of infinity in that pursuit of absolute perception. Every question is equally important to us, and to understand and answer the question, we must work hard with passion as done by Ramanujan himself. So with this, I conclude my topic. This is some